আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সবাইকে আজকে স্বাগতম জানাচ্ছি আমাদের আইসিআরসির সৌজন্যে। আজকের আলোচনার বিষয় বন্ধ্যাত্ব নিরসনে আইসিআরসির ভূমিকা নিয়ে আলোচনা করবার জন্য। আর আমি ডক্টর নাইমা আছি আপনাদের সাথে আজকের এই আলোচনায়, এবং আমাদের আজকের এই আলোচনার অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর রাশিদা বেগম ম্যাডাম। তিনি চিফ কনসালটেন্ট ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার। আসসালামু আলাইকুম ম্যাডাম, আপনাকে আজকের এই আলোচনায় অসংখ্য স্বাগত। দর্শক, আজকে যেহেতু বলছিলাম যে আমরা আলোচনা করব যে আইসিআরসির কি ভূমিকা আছে বন্ধ্যাত্ব নিরসনে, এবং আইসিআরসি একটি গ্রুপ নিয়ে কাজ করে আপনারা জানেন, এবং প্রফেসর রাশিদা বেগম ম্যাডামের কাছ থেকে শুনবো যে আমরা যেহেতু জানি যে আসলে বন্ধ্যাত্বের বিভিন্ন কারণ হয়ে থাকে পুরুষ এবং নারীদের ক্ষেত্রে, বাট মূলত যদি একটু আজকের এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই যে নারীদের ডিম্বাণু কমে যাওয়া এবং পুরুষের শুক্রাণুর সংখ্যা কমে যাওয়ার যে বিষয়টি এখন অনেকের মাঝে দেখা যাচ্ছে, সেই বিষয়টি নিয়ে ম্যাডাম আপনার কাছে একটু জানতে চাই। ধন্যবাদ নাইমা। আমি নাইমার পরিচয় আমি একটু দেই। নাইমা আইসিআরসির একজন কনসালটেন্ট। সে রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইন ইনফার্টিলিটিতে ব্রিস্টল ইউনিভার্সিটি ইউকে থেকে মাস্টার্স করেছে, এবং এখানে সে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করছে। আসলে এখন জুন মাস ওয়ার্ল্ড ইনফার্টিলিটি অ্যাওয়ারনেস মান্থ, সেজন্য আমরা একটু আলোচনা করতে চাচ্ছি আইসিআরসির ভূমিকা। আমরা শুরু থেকে পর্যন্ত অসংখ্য মানুষের সার্ভিস দিয়ে এসেছি। শুধু আমরা পেশেন্টকে যে সার্ভিস দিচ্ছি তা না, পেশেন্টের ইনফার্টিলিটি প্রকোপে যাতে না পড়ে বা তাদেরকে ভালো সার্ভিস দেওয়ার জন্য, শুধু আমরা এককভাবে তার সার্ভিস দিতে পারি না, ভালো সার্ভিস দেওয়ার জন্য অসংখ্য গাইনোকোলজিস্টদের তাদেরও এই ব্যাপারে আরও প্রশিক্ষণ বা শিক্ষা সব কিছু আমি দিয়ে এসেছি অনবরত সে দীর্ঘদিন থেকেই, এবং বিপুল সংখ্যক গাইনোকোলজিস্ট কিন্তু এখন দক্ষতার সাথে ইনফার্টিলিটি ম্যানেজমেন্ট করছে। কাজেই এটা যে আমাদের সমস্ত পপুলেশনের জন্য আমরা দুই দিক থেকেই কাজ করছি। একটা হলো যে পেশেন্টকে আমরা ডাইরেক্ট সেবা দিচ্ছি, আবার ইনডাইরেক্টলি অন্যদের দ্বারা পেশেন্টকে সেবা দেওয়াচ্ছি, সেটা একটা। তুমি যেটা বললে এটা আজকের আলোচনার জন্য যে কারণে আসলে বসছি, যে আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমরা এটা ফিল করছি যে মেয়েদের ডিম্বাণু উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে। ছেলেদের শুক্রাণু সেই গত 70-80 বছর 60-70 বছর ধরে কিন্তু ক্রমান্বয়ে কমছে। এটা আমরা বিভিন্ন সায়েন্টিফিক পেপার থেকেও দেখে আসছি বা আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে দেখে আসছি। কিন্তু মেয়েদের ডিম্বাণু কমাটাও অনেকগুলো কারণ আছে, কমছে, কিন্তু এখন অকারণেই অনেক মেয়েদের ডিম্বাণু কমে যাচ্ছে। এই ব্যাপারটা নিয়ে আমরা আসলে একটু অডিট। যেমন মেয়েদের ডিম্বাণু কমার উল্লেখযোগ্য কারণ, একটা কারণ হলো যে মেয়েদের বয়সের সাথে সাথে তার ডিম্বাণু কমতেই থাকবে, এটা একেবারেই অবধারিত। সে যেই পরিমাণ ডিম্বাণু নিয়ে মায়ের জঠরে থাকাকালীন একটা নির্দিষ্ট সংখ্যক ডিম্বাণু নিয়ে সে তার গ্রোথ শুরু হয়, কিন্তু ইন্ট্রাইউটার মানে জরায়ুতে থাকাকালীনই তার ডিম্বাণু আবার একটা প্রোগ্রাম সেল ডেথের মাধ্যমে এটা কিন্তু নষ্ট হতে থাকে। তারপর যখন সে জন্ম নেয় সেটা অনেক কমে চলে আসে, এবং 3টা ক্যাটাগরি মেয়েরা আছে, কারো সংখ্যায় ভালো থাকে, কারো মাঝারি থাকে, কারো কম থাকে। কিন্তু জন্মগতভাবে যাদের কম থাকে তারা কিন্তু একটা ট্র্যাপে পড়ে যায়। এরপরে যখন তার পিউবার্টি বা বয়সন্ধিকাল আসে তখন আরও কমে যায়। এরপর প্রতি মাসিকের সময় তার একটা করে ডিম্বাণু নির্গত হয়, এবং তার সাথে একটা উল্লেখযোগ্য সংখ্যক আবার নষ্ট হয়ে যায়। এই নষ্ট হতে হতে দেখা যায় তার বয়স যখন 30 বছর তখন মাত্র 12% থাকে। সে যে যত সংখ্যক ডিম্বাণু নিয়ে সে জন্মেছিল তার 12% থাকে 30 বছর বয়সে। 40 বছর থাকে শুধুমাত্র 3%। এখন কারো আছে যে 70,000 ডিম নিয়ে, মাত্র 70,000 ডিম নিয়ে যদি কেউ জন্মগ্রহণ করে তো তার 3% 40 বছরের উল্লেখযোগ্য সংখ্যাভাবে কমে যায়। আর কেউ হয়তো 2.5 মিলিয়ন নিয়ে জন্মগ্রহণ করলো, হ্যাঁ, কেউ 95,000 নিয়ে জন্মগ্রহণ করলো। তো যে 2.5 মিলিয়ন নিয়ে জন্মগ্রহণ করে পার্টিকুলার পিসিওর পেশেন্ট, এই পিসিওর পেশেন্টটা তারা ডিমের খনি, তাদের কিন্তু ডিমের কোনো কমতি নাই, তাদেরকে নিয়ে আমাদের কোনো তাদেরকে অন্যরকম একটা অরি আছে যে ডিম্বাণুটা বড় হয় না, কিন্তু সেটা খুবই ইজিলি ট্রিটেবল, আমরা ড্রাগ দিয়ে ট্রিট করতে পারি। কিন্তু যাদের কম পরিমাণে জন্মগ্রহণ করে তাদের কিন্তু তারা সাংঘাতিক রকম বিপদে পড়ে। এখন আমরা যে আইভিএফ করছি মোর দেন 50% হলো তাদের এমএইচ লেভেল লেস দ্যান 1, হ্যাঁ, যেটা খুবই কম। লেস দ্যান 1 না, তার মধ্যে আবার লেস দ্যান 0.5। তো এরকম যদি হয় তাদের কিন্তু আইভিএফ করে 1টা 2টো বা 3টার বেশি এক পাওয়া যায় না। এটা মনে রাখতে হবে যে কোনো এক সময় আমাদের আইভিএফের জন্য যখন আমরা শুরু করি তখন
ক্রাইটেরিয়া ছিল অ্যাটলিস্ট ইউ হ্যাভ টু গেট 3 eggs অ্যান্ড ইটু লেভেল মাস্ট বি 500, এরকম একটা ক্রাইটেরিয়া ছিল। কিন্তু এখন তার এগিয়ে আসে একটা বা দুটো, একটা দুটো এগ দিয়ে যারা ডোনার এগ নিয়ে কাজ করে তারা কিন্তু কখনোই আইভিএফ করে না। তারা একটা দুটো এগ যা পাওয়া যাবে সেরকম প্রেডিক্ট করে, মানে ধরো এমএইচ লেভেল 0.5 0.3 এরকম যদি থাকে, বা ইভেন অনেক নিচে নামলেও একটা গ্রুপ কনসালটেন্ট আছে যে তারা এই পেশেন্টকে নিয়ে চেষ্টা করে সরাসরি ডোনার এগ অফার করে, একটা অনেক এগ পাওয়া যায় তাদের কাছ থেকে এগ নিয়ে তারা আইভিএফ করে। কাজে যারা ডোনারিজম করে না, বিশেষ করে রিলিজিয়াস পারপাসে, আমরা যেহেতু এখানে বিধি নিষেধের জন্য করি না, আমরা পয়েন্ট অন নিয়ে আমরা কিন্তু যুদ্ধ করি। পয়েন্ট অন এমএইচ মানে তার এক পেতেও পারি, নাও পেতে পারি, পেলে হয়তো একটা, সেই একটা ভালো নাও হতে পারে। এই যে বিরাট একটা চ্যালেঞ্জ নিয়ে কিন্তু আমাদের কাজটা করতে হচ্ছে। সেখানে পেশেন্টের সাইকোলজিক্যাল দিকটা, পেশেন্টের ইকোনমিক দিকটা তারা খুবই একটা বার্ডেন হয়ে যায় তাদের জন্য, যে একটা এগের জন্য লাখ লাখ টাকা খরচ হয় মেডিসিন, আবার হয়তো 3টা ওইরকম খরচ হয়, একটা এগ যদি হয় হয়তো তার বারবার করতে হয়। অন্যদিকে এইসব মেয়েদের এগের কোয়ালিটিও খারাপ থাকে। কাজে দেখা যায় যে একটা ভালো এমব্রয় বা ইউপ্লয়েড এমব্রয় পেতে হলে অনেকগুলো এগ দরকার, কিন্তু পাচ্ছি একটা, তাহলে 2 3 4 সাইকেল করে আমি হয়তো 4-5টা তৈরি করতে পারি। এটা তো এখন এর সুরাহা কিভাবে নিরসন করা যাবে? সুরাহার একটা উপদেশ আমার দর্শকদের প্রতি, একটা আমার অনুরোধ, উপদেশ ঠিক বলা, আমার উপদেশ সবাই নাও শুনতে পারে, অনুরোধ যে আমরা হয়তো একটা জিনিস জানি যে বিয়ে শাদীর ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না, এটা সবই আল্লাহ কপালে লিখে রাখে, কিন্তু এটা তো কেউ চাইলেই বিয়ে করা যায় না। কিন্তু বিয়ে হওয়ার পরে ফ্যামিলি প্ল্যানিং যেটা, সেই ফ্যামিলি প্ল্যানিং এর ব্যাপারে আমার মনে হয় যে বিয়ের পরে যে কোনো গাইনোকোলজিস্টের সাথে এটা আসলে এখন সময় এসছে, যেমন আমরা রুটিনলি যেমন হেলথ চেক আপ করি, সেরকম ফার্টিলিটি চেক আপের একটা বিষয় চলে আসছে আমার যেটা মনে হচ্ছে এখন। যে বিয়ের পরে একজন গাইনোকোলজিস্টের সাথে আমার মনে হয় যোগাযোগ করাটা ভালো। গাইনোকোলজিস্ট অ্যাসেস করতে পারবে যে তার ফ্যামিলি প্ল্যানিংয়ে সে কতদিন জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা নিতে পারবে বা নেওয়া উচিত হবে না। এটা যে এখন কার কোন বয়সে বিয়ে হয়েছে সেটা একটা ব্যাপার। যদি এমন হয়, আমার মনে হয় যেহেতু 30 বছরে মাত্র 12% থাকে, 30-এর পরে খুবই কমতে থাকে, 35-এর পরে একদম ড্রামাটিক্যালি কমে যায় এগ, তাহলে 30-এর মধ্যে আমাদের অন্তত একটা বাচ্চা যাতে থাকে সেই চেষ্টা করতে হবে। 30-এর মধ্যে আমি বলবো কারো সুযোগ থাকলে ফ্যামিলি কমপ্লিট করতে, ফ্যামিলি কমপ্লিট করে সেটা কিন্তু অসম্ভব না। আমাদের অনেকেই আছে যে 30-এর মধ্যে তাদের 2টা বাচ্চা হয়ে গেছে, লেখাপড়াও করেছে এবং একের পর এক অসংখ্য ডিগ্রি নিয়েছে, এরকম প্রমাণ আছে। কাজে অসম্ভব কিছু না, কিন্তু যদি কারো অসুবিধা থাকে অন্তত একটা বাচ্চা 30-এর মধ্যে যেন হয়ে যায়। আর সেটাও যদি না থাকে, অ্যাটলিস্ট তার ফার্টিলিটি চেক আপ করে যে আসলে তার রিপ্রোডাক্টিভ লাইফটা ডিপেন্ড করে এই ডিম্বাণুর উপরে। কাজে রিপ্রোডাক্টিভ লাইফ মেয়েদের এমনিতেই শর্ট, আমরা যদি পুরুষের সাথে কম্পেয়ার করি মেয়েদের রিপ্রোডাক্টিভ লাইফ অনেক শর্ট, তার মধ্যে ডিম্বাণু যদি কমে যায় তাদের আরও শর্ট। কাজে এই রিপ্রোডাক্টিভ লাইফ কার কেমন আছে সেটা একটু ধারণা নেওয়া আসলে, যেমন না যে হ্যাঁ আমি আজকে বিয়ে হয়েছে কাল কি বাচ্চা নিতে হবে তা নয়, অ্যাটলিস্ট একটু অ্যাসেস করা। যেমন পিসিওর পেশেন্ট যদি হয় তাদের ঠিক আছে, সে তার কেরিয়ার ডেভেলপমেন্ট করুক, আরও যদি কাছ থেকে অনেক কিছু করুক, অসুবিধা হয়। সে 35 বছরে যদি বাচ্চা নেয় তার কিন্তু এগের কমতি হবে না। অন্যদিকে তার রিভার্স যেটা, যাদের ইনিশিয়াল এগের সংখ্যাই কম, তাদের একটু দ্রুত বাচ্চা নেওয়ার কথা চিন্তা করা উচিত। কাজে সে ন্যাচারালি ট্রাই করবে, একসময় ফেইলিওর হলে তখন বোঝা যাবে সে ইনফার্টিলিটি সাফার করছে কিনা, সেই অ্যাসেসমেন্টগুলো চলে আসবে। এটাই মানে আমি এটাই বলতে চাই, সঠিক সময় বিয়ে এবং সঠিক সময়ে বাচ্চা নেওয়ার সিদ্ধান্তটা নেওয়া, এটা আর কি। আর যেমন অনেক পেশেন্ট আমরা পেয়েছি যেমন দেখতে খুবই ইয়াং, বয়স 40, কিন্তু 40 42 45 অনেকের বাচ্চা হয়, সেটা ঠিক আছে, কিন্তু পার্সেন্টেজ ইজ ভেরি ভেরি লো, এটা আমাদের মনে রাখতে হবে। কাজে একটা দুটা কেস কিন্তু রেফারেন্স হতে পারে না। কাজেই সে 40 বছর সে ভেবেছিল যে তার প্রথম বাচ্চাটা হয়ে গেছে অনেক আগে, সে ভেবেছিল যে বাচ্চাটা বড় হলে নেবে, কিন্তু সে ফেইলিওরে চলে গেছে। শুধু যে কম তা না, তার যে কমে সে 3%-এ চলে আসছে তা নয়, সে ওভারিয়ান ফেইলিওর হয়ে গেছে, তার কোনো ক্রমেই আর বাচ্চা হওয়ার স্কোপ নেই। যাদের লো এমএস তাদের আমরা কম পাই, কিন্তু এর হলো শেষই হয়ে গেছে। এই যে 40 বছরে কিন্তু সে ফেইলিওরে চলে গেছে। 30-এর কোঠায় মেয়েদেরকে পাচ্ছি আমরা ফেইলিওরে চলে যাচ্ছে।
ফেইলিওর মানে হলো তার ওভারিতে আর কোনো এগ নেই, তার নিজের এগ দিয়ে বাচ্চা হওয়ার আর কোনো সুযোগ নেই। এটা মনে রাখতে হবে যে ফেইলিওরে যে কে কখন চলে যাচ্ছে এটা ইদানিং এত বেড়েছে। আচ্ছা, কারণটাও হলো যে যাদের বয়স কম তাদের কারণে ফেইলিওরে যাচ্ছে অনেকগুলো কারণে। এন্ডোমেট্রিওসিস একটা ইম্পর্টেন্ট কারণ। এন্ডোমেট্রিওসিসে যারা সার্জারি করে একবার দুবার তাদের একদম ফেইলিওরে চলে যায়, এবার একবার সার্জারি করলেও সিগনিফিকেন্টলি কমে যায়, দুইবার যদি করে ফেইলিওরেই চলে যায়। যদি দুইবারই সিস্ট থাকে সেটা প্রথমবারই সার্জারি করলে ফেইলিওরে চলে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং যদি অনেক বড় বড় থাকে তাহলে অনেকে ফেইলিওরে অনেক বেশি সংখ্যকই ফেইলিওরে চলে যেতে পারে। এই যে এন্ডোমেট্রিওসিস একটা ইম্পর্টেন্ট, সেই জন্য এন্ডোমেট্রিওসিসে যত তাড়াতাড়ি কারো যদি ডিসমেনোরিয়া থাকে বা মিনিস্ট্রেশনের সময় পেইন থাকে তাহলে তার একটা আল্ট্রাসাউন্ড করা উচিত এবং গাইনোকোলজিস্টের শরণাপন্ন হওয়া উচিত। আল্ট্রাসাউন্ড করে এন্ডোমেট্রিওসিস কিনা সেটা আইডেন্টিফাই করা যেতে পারে, তাহলে এন্ডোমেট্রিওসিসকে থামিয়ে রাখা যায়। কিন্তু এটাকে দূর করা যায় না, কিন্তু ডিজিজটাকে থামিয়ে রাখা যায়। আমি জনসাধারণের জন্য একটা বই লিখেছি এন্ডোমেট্রিওসিস এবং পিসিও, যে এটা পড়লে তাদের একটা বেসিক ধারণা হবে। অনেক গাইনোকোলজিস্টের কাছে দেওয়া আছে, সাধারণত যেসব পেশেন্ট আমাদের কাছে আসে তাদের কি দেই। কাজে এন্ডোমেট্রিওসিসে একটু কেয়ারফুল হতে হবে যে তাদের যাদের সার্জারি যাতে না হয়। আমাদের প্রথম চেষ্টা করতে হবে, এটা আমরা গাইনোকোলজিস্টদেরকে বলি এবং পেশেন্টদেরকে বলছি, তো তারাও এই জিনিসটা নিজেরা এটা খেয়াল রাখবে যে তাদের সার্জারিটা যাতে না হয়। যে আনম্যারিড ইয়াং মেয়ে যদি আছে তাদেরকে আমরা মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করবো। কাজে তারা গাইনোকোলজিস্টকে বলবে যে আমার মেডিসিন যদি থাকে সেটা দেন, আমি কোনো সার্জারি করবো না। তার যদি কোনো সিভিয়ার পেইন না থাকে, অনেক বড় বড় সিস্ট না থাকে, তাহলে যেন সার্জারি না করে, কোনো ক্রমেই যাতে সার্জারি না করে। এটা হলো এন্ডোমেট্রিওসিসের বেলায়। আরও ওভারিতে অন্যান্য যদি অপারেশন হয় তাহলে কমে যায়, কিন্তু একটা উল্লেখযোগ্য সংখ্যক আছে যে যাদের কোনো স্পেসিফিক কারণ নেই, তাদেরকে আমরা মনে করছি যে এনভায়রনমেন্টাল পলিউশনের জন্য তাদের কমে যাচ্ছে। এনভায়রনমেন্টাল পলিউশন এখন বিশ্বব্যাপী অনেক বেশি, বাংলাদেশে একদম প্রথম। এখানে বিশেষ করে ঢাকা বা সারাউন্ডিং ঢাকা যে সিটিগুলো আছে সেখানে কিন্তু অনেক বেশি এয়ার পলিউশন, পার্টিকুলারলি এয়ার পলিউশন এত বেশি। আপনার এয়ার পলিউশন ইন্ডেক্স খুঁজতে দেখবেন যে ঢাকা সবসময় ফার্স্ট হয়, এবং এই এয়ার পলিউশনের মধ্যে পার্টিকুলার ম্যাটার থাকে কিছু 2.5-10 পার্টিকুলার ম্যাটার থাকে, এগুলো ডাইরেক্টলি মেয়েদের এগকে নষ্ট করে দেয়। কাজে এই এয়ার পলিউশনে কে কে অ্যাফেক্টেড সেটা তো আমাদের পক্ষে বলা সম্ভব না। আর হলো যে আমরা যে প্লাস্টিক বা যে সমস্ত রান্নার জন্য নন স্টিকি ফ্রাই প্যান, হাঁড়ি যে ব্যবহার করি, এগুলোর মধ্যে বিপে এবং থ্যালেট্টামি দুটো জিনিস থাকে, এরাও এগুলোকে নষ্ট করে দেয়। কাজেই প্লাস্টিকের কন্টেনারে থাকলেও হবে, এবং এই কন্টেনারে করে যদি আমরা মাইক্রোওয়েভে খাবার গরম করি তাহলে, এবং এটা মনে রাখতে হবে যে কোনো প্লাস্টিক কন্টেনার মাইক্রোওয়েভে খাবার গরম করা যাবে না, তাহলে ওই প্লাস্টিক কন্টেনার থেকে বিপিএ রিলিজ হয়। কাজে সেটা এগটাকে নষ্ট করে দেয়। কাজে এই যে স্পেসিফিক কারণ ছাড়া তাদের এগ কমে যাচ্ছে, এটা আমাদের ধারণা হচ্ছে যে নিশ্চয়ই এনভায়রনমেন্টাল পলিউশনের জন্য হচ্ছে। কাজে এই ব্যাপারে একটু সচেতন হতে হবে যে আমরা ননস্টিকি প্যানগুলো যদি অ্যাভয়েড করি, প্লাস্টিক গুডস অ্যাভয়েড করি। প্লাস্টিকের কিছু কিছু বোতল বাটি আছে যেটা মার্কিং করা আছে সেফ, সেটা আমাদের দেশে নাই, বাইরে ওগুলো আছে যে কোনটা ইউজার ফ্রেন্ডলি। কাজে সেটা যেহেতু নাই, আমরা প্লাস্টিকের কন্টেনারগুলোকে অ্যাভয়েড করতে পারি কিনা সেটা দেখতে হবে। যদিও না পারি, কোনো ক্রমেই আমরা মাইক্রোওয়েভে প্লাস্টিকের কন্টেনারে যেন খাবার গরম না করি। এই ছোট ছোট টিপস দিয়ে মানে জীবন আচরণটাকে আমাদের একটু চেঞ্জ করতে হবে। অর্গানিক ফুড চেষ্টা করতে হবে, নিজেরাই নিজেদের সবজি টবজি তৈরি করে, ছাদ বাগানে অনেকে অনেক কিছু করে, যে অর্গানিক ফুড যত বেশি খাওয়া যায়। কারণ যে সমস্ত ফুড তৈরি করতে ইনসেকটিসাইড বা সার ইউজ করা হয়, সেই সব ফুড খেলে সেটাও এনভায়রনমেন্টাল পলিউশনের মধ্যে পড়ে। সেই সব ফুড খেলেও আমাদের এই এগের পরিমাণটা কমে যায়, বোথ মেল ফিমেল। এটা কিন্তু বোথ মেল ফিমেল। ম্যাডাম, আপনি এতক্ষণ বলছিলেন আসলে যে নারীদের ডিম্বাণু কমে যাওয়ার যে কারণটি আছে, বা এটা আমরা কিভাবে এটা থেকে বেরিয়ে আসতে পারি, বা কি কি কারণ থাকতে পারে। তো আসলে পুরুষেরও তো শুক্রাণু সংখ্যা দিনকে দিন কমছে ম্যাডাম, এবং অনেকের দেখা যাচ্ছে যে হয়তোবা বয়সও অনেক কম নারীদের মতন, তাদের হয়তোবা জিরো বা অ্যাজোস্পার্মিয়ার মতো সমস্যা আছে। তো ম্যাডাম, এই দুটো বিষয় নিয়ে যদি একটু বলতেন যে আসলে আইসিআরসি থেকে এই পেশেন্টদের জন্য কি করা হচ্ছে। পুরুষের শুক্রাণু কিন্তু এনভায়রনমেন্টাল পলিউশন একটা উল্লেখযোগ্য ব্যাপার। সেম এদের যে তোমার যে কোনো শুধু এয়ার না, তোমার এয়ার
ফুড ওয়াটার এভরিথিং সব কিছুর মধ্যে যে পলিউটেন্ট আছে সেটার জন্য হয়, স্মোকিং অ্যালকোহলিজম এসব জিনিসের জন্য হয়, কিছু ড্রাগের জন্য হয়, কোনো কোনো ডিজিজের ট্রিটমেন্টের জন্য সেসব ড্রাগ হয়, আর বোথ মেল ফিমেলের জন্য কেমো রেডিয়েশন তো আছে ওগুলা। তো ওটা তো স্পেসিফিক একটা ব্যাপার, ওটা বাদেও নর্মাল যেমন সালফাসালাজিনের ছেলেদের শুক্রাণু কমে যায়, যেটা আর্থ্রাইটিস গাউটের জন্য ইউজ করা হয়, কারো কোনো মেথোট্রেক্সেট ইউজ করা হয়, তাতেও কমে যায়। কারণ এই ছেলেদের শুক্রাণু কমান মেয়েদের ডিম্বাণু কমার মধ্যে কিন্তু একটা তফাৎ আছে। ছেলেদের শুক্রাণু যদি খুব বেশি কমে যায় বা অ্যাজোভ হয়ে যায়, তাদের কিন্তু শুক্রাণু পাওয়া গেলেই হলো, মানে সিভিয়ার 1 মিলিয়ন যদি কারো থাকে, 1 মিলিয়ন মানে সিভিয়ার ওলিগোস্পার্মিয়া, কিন্তু সেই 1 মিলিয়নের মধ্যেও কিন্তু আমি টেস্ট টিউব করার মতো স্পার্ম ভালো পাবো। কিন্তু মেয়েদের এগ যখন কমে যায়, তো ওই 2-3টা এগ দিয়ে কিন্তু বাচ্চা হওয়া খুব ডিফিকাল্ট। কারণ একটা বয়সের সাথে সাথে ধরো যদি 20 বছরের একটা মেয়ের তোমার অ্যাটলিস্ট 6টা এগ থেকে একটা ইউপ্লয়েড এমব্রায়ো পাওয়া যাবে, কিন্তু একটা ইউপ্লয়েড এমব্রায়ো পেতে হলে 6টা এগ আসতে হবে। 40 বছরের একজন মহিলার 16 থেকে 19টা এগ লাগবে একটা ইউপ্লয়েড এমব্রায়ো পেতে। ইউপ্লয়েড মানে যে এমব্রায়োটা সুস্থ, যেটা ক্রোমোজোমালি গুড কোয়ালিটি, যেটা দিয়ে বাচ্চা সম্ভব। তাহলে 16 থেকে 19টা, তার মানে আমি 16টাই ধরলাম, 15টা এগ থাকবে নষ্ট, যেটা দিয়ে বাচ্চা হবে না, একটা এগ থাকবে ভালো। তাহলে তার আমি পাচ্ছি এগ 2টা, কিন্তু লাগছে 16টা। তাহলে ইউপ্লয়েড এমব্রায়ো ওই 14টার মধ্যে আছে কিনা হু নোজ। এই জন্যই প্রেগনেন্সি যাদের ফার্স্ট টাইমে 2টা এগ দিয়ে ফার্স্ট টাইমে যার বাচ্চা হয়, সে লাকি যে তার এই যে 19টার মধ্যে একটা ইউপ্লয়েড এমব্রায়ো যে থাকতো সেটা 2টার মধ্যেই চলে আসছে। তো যার জন্য ছেলেদেরও 2টাই খারাপ, বাচ্চা স্বাভাবিকভাবে হবে না। কিন্তু ছেলেদের তো অন্তত ট্রিটমেন্ট করার মতো, মেয়েদের যখন কমে যায় তখন ট্রিটমেন্ট অযোগ্য হয়ে যায়, এটা হলো মুশকিল। ছেলেদের যখন কমে যায় ট্রিটমেন্ট অযোগ্য হয় না, তাদের কিন্তু ইক্সি দিয়ে আমরা সেটা রিকভার করতে পারি। একমাত্র ছেলেদের যেখানে শুক্রাণু একদম অ্যাভেলেবল না, সেটাও আছে একদম কিছু কিছু পেশেন্টের যে তাদের টেস্টিসেও আমরা কোনো স্পার্ম পেলাম না, এমন যদি হয়। কিছু কিছু পুরুষ থাকে তারা খুব আনলাকি, তারা জেনেটিক্যালি তাদের হয়তো তারা 5 বছর আগে করলেও হয়তো থাকতো না। আবার কেউ কেউ আছে যাদের তোমার ওয়াই ক্রোমোজোম মাইক্রো ডিলিশন যদি থাকে, তাদের একটা গ্রুপ আছে যে একটু বয়স হলে তখন শেষ হয়ে যায়, আগে হয়তো চেষ্টা করলে তখন বাচ্চা সম্ভব হতো। আরেকটা গ্রুপ আছে যে কখনোই তাদের ছিল না। আর ছেলেদের মামস যাদের হয় তাদেরও অ্যাজিওস্পার্মিয়া হয়ে যায়। কাজে ছোটোবেলায় যখন মামস হবে, মারা যদি খেয়াল করে ছেলে বাচ্চাদের যদি মামস হয়, তখন সাথে সাথে একজন নিউরোলজিস্টের সাথে দেখা করা উচিত। কারণ ওরা বলবে কিন্তু যে টেস্টিসে পেইন হয়, তখন অর্কাইটিস হয়ে গেলে সিভিয়ার ডিস্টেনশন হয় এবং তখন পেইন হয়। তো তখন যদি কোনো নিউরোলজিস্টের সাথে তারা দেখা করে, তখন জাস্ট টেস্টিসের ক্যাপসুলে একটা ইনসিশন দিয়ে রাখলেই প্রেশারটা রিলিজ হয়ে গেলে হয়। যত ছোটো বাচ্চাই হোক, তাদের ওই সময় যদি প্রেশারটা রিলিজ করে দেওয়া যায়, তার টিস্যু ড্যামেজ হয় না। আর যদি তা না হয়, তাহলে ওই প্রেশারের জন্য ইস্কেমিয়া হয়ে তার টিস্যু ড্যামেজ হতে পারে। তো এই সব ব্যাপারে আসলে পেশেন্টদের ছোটবেলা থেকে মা, গার্জিয়ান, অভিভাবক সবারই একটু সচেতন থাকতে হবে। আর ছেলেদের দ্বারা স্মোকিং আসলে স্ট্রিক্টলি প্রহিবিটেড থাকতে হবে। যাদের অনেক চাইনিজ স্মোকারদেরও বাচ্চা আছে সেটা ঠিক, কিন্তু যার নাই তা সে যদি স্মোক করে থাকে, ডেফিনেটলি স্মোকিংকে আমরা ব্লেম করবো। অ্যালকোহল না বন্ধ করতে হবে। যদি কেউ এরকম হয় যে ইনফার্টিলিটি ভুগছে, তাহলে এইসব অভ্যাসগুলো থাকলে সেটা বাদ দিতে হবে। গরম এনভায়রনমেন্টটা বাদ দিতে হবে। অনেক গরমে যদি থাকে তাহলে তোমার স্পার্মেটোজেনেসিস বা স্পার্ম তোমার মোটিলিটি তাদের নষ্ট হয়ে যায়, স্পার্মেটোজেনেসিসের প্রবলেম হয়। এই ওদের জন্য তাই যে অর্গানিক খাবার যদি বেশি খেতে পারে, সার দিয়ে তৈরি জিনিসগুলো যদি অ্যাভয়েড করতে পারে, তাহলে তাদের একটু ইমপ্রুভমেন্ট হতে পারে। তাদের ট্রিটমেন্ট হিসাবে কিছু মাইক্রোনিউট্রিয়েন্টস ইউজ করা হয়, কিন্তু আসলে যদি লাইফস্টাইলটা যদি মডিফাই করতে পারে, তাহলে সেখানে কিছু ইমপ্রুভমেন্ট হতে পারে। তবে সেটা দিয়ে কিন্তু খুব একবার যদি হয়ে যায়, খুব একটা আগানো যায় না। তখন স্টেজ তাদের জন্য ট্রিটমেন্ট হলো এআরটি করলে, এবং এদের যদি ওয়াইফদের এগ নিয়ে ঝামেলা না হয়, বয়স কম থাকে, তাদের সাকসেস রেট
ভালো হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। দর্শক, আমি একটু আলোচনার মধ্যেই বলতে চাই, আমাদের আইসিআরসি থেকে কিন্তু সব রকমের অ্যাডভান্স ইনফার্টিলিটি ট্রিটমেন্ট আইসিআরসিতেই সম্ভব করা, এবং আপনারা যদি কেউ অ্যাপয়েন্টমেন্ট নিতে চান, ম্যাডামের সাথে দেখা করতে চান বা কোনো রকমের সেবা নিতে চান, আমাদের স্ক্রলে যে অ্যাপয়েন্টমেন্ট নাম্বারের ডিটেলস দেওয়া আছে সেটিতে একটু কল করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে পারবেন এবং সঠিক সময়ে দেখিয়ে কিন্তু সঠিক চিকিৎসাটা গ্রহণ করতে পারবেন। দর্শক, আমরা আসলে শুনছিলাম আমাদের আলোচনার বিষয়টি। আমাদের যেহেতু এই প্রোগ্রামটি শুট করা হলো এই জুন মাসে, তো আপনাদের সবাইকে বলতে চাই যে জুন মাস হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড ফার্টিলিটি অ্যাওয়ারনেস মান্থ, এবং এই মাসে আসলে আইসিআরসির পক্ষ থেকে আমরা কি কি সচেতনতামূলক কাজ করলাম এবং আসলে ম্যাডামের পক্ষ থেকে আপনাদের জন্য কি কি সচেতনতামূলক বিষয়গুলো ছিল, ম্যাডাম সেটি নিয়ে একটু যদি বলতেন। জনগণকে সচেতন করার জন্য আজকে কিছু আলাপ আলোচনা করছি। আর সারা বছরই তো আসলে তাদের সচেতনতার জন্য যে বইটা বললাম, যেটা পার্টিকুলারলি এন্ডোমেট্রিওসিস এন্ড পিসিও যারা যে সমস্ত পেশেন্ট তাদেরকে দিয়ে থাকে, তারা নিজেরা এটা পড়ে এবং তাদেরকে বলেও দেওয়া হয় যে তারা ফ্যামিলির অন্য কাউকে বা ফ্রেন্ডস যারা আছে তারা নিজেরা পড়ে এটা সম্পর্কে যেন তাদের একটা ধারণা দেয়। আর ঠিক সচেতনতা তাদের হেল্পের জন্য কি করছে, যে এন্ডোমেট্রিওসিসের পেশেন্টদের আমরা চাই যে যাতে তারা খুব আর্লি আইভিএফ করে। তো এমন একটা সময় আইভিএফ করতে আসে যখন আসলে কোনো এগ পাওয়া যায় না। কাজে এন্ডোমেট্রিওসিস পেশেন্টের কিছু কিছু পেশেন্টের অবশ্যই সার্জারি না করে আইভিএফ করা উচিত। তো এটাতে পেশেন্ট যাতে এনকারেজড হয়, মানে অনেকেই তো টাকা পয়সা অনেক কম থাকে, যাতে এনকারেজ হয় সেই জন্য আমাদের একটা অফার আছে যে আমরা ক্লিনিক্যাল চার্জটা তাদের উইথড্র করে দেই এবং ক্লিনিক্যাল চার্জ বা ল্যাব চার্জ থেকেও আংশিক তাদের উইথড্র করে দেয়। এটা নেওয়া হয় না, কাজে এটা একটা তাদের জন্য বড় একটা সুযোগ এবং বেশ অনেকগুলো কেস কিন্তু এভাবে আমাদের করা হয়েছে। আর এই মাসে ওয়ার্ল্ড অ্যাওয়ারনেস মান্থ হিসাবে আমরা 10টা পেশেন্টের আইভিএফ আমরা ফ্রি করেছি ক্লিনিক্যাল চার্জ। সেটা শুধু টোটাল চার্জের 50% নেওয়া হয়েছে। তার মানে তাদের ক্লিনিক্যাল চার্জ এবং মেডিসিনের যে কস্টটা আসতো সেটাও তাদের মিনিমাইজ হয়ে গেছে। এই 10টা পেশেন্টের আমরা ফ্রি করেছি এবং আমাদের এখন থেকে প্ল্যানিং যে প্রতি বছর জুন মাসে আমরা এই কাজটি করব। জি, অনেক ধন্যবাদ ম্যাডাম আপনাকে, আজকে আপনার ব্যস্ত সময় থেকে আমাদের দর্শকদের জন্য এত সুন্দর কিছু কথা বলবার জন্য। আশা করছি আমাদের দর্শকদের অনেক ভালো লেগেছে আজকের এই আলোচনা থেকে। ধন্যবাদ ম্যাডাম। দর্শক, আপনারা আমাদের আজকের আলোচনার বিষয়টি শুনছিলেন। আমরা কিন্তু প্রতিনিয়তই চেষ্টা করি আপনাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবার জন্য, এবং প্রফেসর রাশিদা বেগম ম্যাডামের সাথে যদি কনসাল্ট করতে চান, আসলে আমরা জানি যে বিয়ের 1 বছরের মধ্যে যদি কেউ কনসিভ না করে তাহলে নির্দিষ্ট বয়সে অবশ্যই একজন ফার্টিলিটি স্পেশালিস্টের শরণাপন্ন হয়ে পরবর্তী পরামর্শ নেওয়া উচিত। এবং আপনাদের জন্য আমরা সেই সুবিধাটি দিচ্ছি, এই অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু স্ক্রলে আমরা আমাদের অ্যাপয়েন্টমেন্ট নাম্বারটি দিয়ে দিচ্ছি। আমি আবারও বলছি, আপনাদের যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট ডিটেলসে আপনারা কল করে অ্যাপয়েন্টমেন্টটি নিয়ে ম্যাডামের সাথে যোগাযোগ করতে পারবেন। সবাই ভালো থাকবেন এবং আমাদের আইসিআরসির এই অনুষ্ঠানগুলো সবসময় দেখবেন। সবাইকে আল্লাহ হাফেজ।